1 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এই অধ্যায়ের মধ্যে মূলত তিনটি অংশ আছে। 1 নম্বর অংশ সেটা হচ্ছে ওই উদ্ভিদের সাড়া প্রদান। কোনো একটা বাইরে থেকে আসা কোনো একটা উত্তেজনার বা কোনো একটা আঘাত হোক, যাই হোক, যার ফলে একটা উদ্ভিদ যে সাড়া প্রদান করছে, একটা উদ্ভিদ যে সাড়া দিচ্ছে, সেই ঘটনাটা প্রথম অংশের মধ্যে আলোচনা আছে। তো ওটা বোটানি, একটু বলা যায় বোটানির পোর্শন, তার জন্য একটু ইন্টারেস্টিং কম, তাই ওটা পরে আলোচিত হবে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হরমোন সম্পর্কে, বিভিন্ন রকম হরমোন সম্পর্কে আলোচনা আছে। এবং 3 নম্বর সেটা হচ্ছে প্রাণীদের সম্পর্কে, প্রাণীদের কি আছে, প্রাণীদেরও সাড়া প্রদান, মানে উত্তেজনায় সাড়া দিচ্ছে, এইরকম বিষয় নিয়ে 3 নম্বর পোর্শনে আছে আলোচনা। তো সেই পোর্শনে মানে যদি এখন কোনো একটা আমি যদি একটা আগুনে হাত দেওয়ার চেষ্টা করি, আমার হাতে ছ্যাঁকা লাগবে, ফলে আমি আঙ্গুলটা সরিয়ে নেবো বা হাতটা সরিয়ে নেব তো। তো এই যে আমরা আঙুলটাকে কাছে নিয়ে যাচ্ছি এবং তাপ লাগছে, ফলে তাপটা লাগার জন্য ভেতর দিয়ে একটা কিছু একটা হচ্ছে, যে কারণে আমরা হাতটা টেনে নিচ্ছি। এই যে পুরো ঘটনাটা ঘটছে, কিভাবে ঘটছে, সেই পুরো বিস্তারিত আলোচনা হবে এই পোর্শনে। তো নাম্বার সি বা 3 নম্বর পোর্শনটা এখন হবে। 3 নম্বর পোর্শনের নাম হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সম্বন্ধয়, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সম্বন্ধয়। এবং এটা মূলত স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত, এবং স্নায়ুতন্ত্র সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে। স্নায়ুতন্ত্র কি, এখানে লেখা আছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, প্রথম কথা এটা বলি যে আমাদের স্নায়ুতন্ত্র কি করে, মূলত কেমন কাজ। আমরা যদি কোনো বাড়ির বাল্বকে জ্বালাতে চাই, তাহলে সেই বাল্বটা কানেক্ট করতে হবে তার দিয়ে বোর্ডের সাথে বা কোনো একটা বিদ্যুতের লাইনের সাথে করতে হবে। ঠিক তেমনই আমাদের বাড়ির বোর্ডটা হচ্ছে আমাদের মেন, ওটা যদি আমরা বলি মেন মানে বস্তুটা, কারণ বোর্ডের থেকে যখন আমরা সুইচ অন করছি, কারেন্ট থাকাকালীন সুইচ যখন অন করছি, তখন তারের মধ্যে দিয়ে গিয়ে লাইটটা জ্বলছে। ঠিক তেমনই আমাদের সারা শরীরের মধ্যে ওরকম একটা বোর্ডের মতন কোনো একটা জায়গা আছে, যেখান থেকে সুইচ অন করা হয় বা অন করে দেয় শরীর নিজেই, ব্রেন বা ভেতরে একাই হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে আলো জ্বলছে বা কোনো কাজ হচ্ছে। মধ্যে কথাটা হচ্ছে এইরকম একটা ব্যাপার। তো নার্ভাস সিস্টেম বলে একটা জিনিস আছে, এটা সংজ্ঞাটা পরে দিচ্ছি। নার্ভাস সিস্টেম, NERVOUS, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলে একটা জিনিস আছে, যেটা দুটো ভাগে বিভক্ত। একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একে শর্টকাটে CNSও বলা হয়, আমি ইংলিশে লেখার কারণ হচ্ছে CNS এর ফুল ফর্ম জানতে চাইতেই পারে। এর বাংলা হচ্ছে, আচ্ছা এইটার বাংলা কি, নার্ভাস সিস্টেমের বাংলা কি, স্নায়ুতন্ত্র। তাহলে এইটুকুর মানে তো আমরা বুঝে গেলাম স্নায়ুতন্ত্র, কিন্তু সেন্ট্রাল মানে কেন্দ্রীয়। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নাম হবে পুরোটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাংলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। গেল। এপাশে 2 নম্বর যেটা পোর্শন, সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ PNS, এর নাম কি, নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র, তাহলে পেরিফেরাল মানে প্রান্তীয়। ক্লাস 10-এর বইতে আমি দেখলাম এই নার্ভাস সিস্টেমকে 3টে ভাগে ভাগ করেছে, কিন্তু আমাদের যেটা আমরা ফলো করি, মানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বই NCERT, সেই NCERT-তে দুটো পোর্শনে ভাগ করা হয়েছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাই এইভাবে পড়াই বেটার। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই হলো দুটো ভাগ।
এবার যেটা বলার সেটা হচ্ছে আমাদের কোনো একটা যদি অফিস হয়, সেই অফিসের মেইন যে বস বা যে মেইন ম্যানেজার থাকছে, সে সমস্ত এমপ্লয়ীদেরকে নির্দেশ দিচ্ছে বা আদেশ দিচ্ছে এবং তারা কাজ করছে। ঠিক তেমনি আমাদের শরীরের বস হচ্ছে দুজন, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কোথায় থাকে? এই যে আমাদের যে শিরদাঁড়া, সেই শিরদাঁড়ার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা থাকে। তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুজন হচ্ছে আমাদের শরীরের মেইন বা বস বা অফিসের হেড, এবং এরা এমপ্লয়ীদেরকে নির্দেশ দিয়ে বেড়ায়। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এরা হচ্ছে বস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাহলে কে কে আছে? ব্রেন আর স্পাইনাল কর্ড। লিখে ফেলি এটা, ব্রেন আর স্পাইনাল কর্ড, CORD। আচ্ছা, ব্রেনের বাংলা তো আমরা জানি মস্তিষ্ক, আর স্পাইনাল কর্ডের বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এরা দুজন নিয়ন্ত্রণ করছে এমপ্লয়ীদেরকে। এমপ্লয়ির মধ্যে অনেকেই পড়ছে, এমপ্লয়ি মেনলি আমাদের বলতে পারি এমপ্লয়িগুলো আর কি নার্ভ দিয়ে তৈরি। আচ্ছা, এমপ্লয়িদেরকে এখানে আমাদের বায়োলজির ভাষায় বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরে যেটা আছে এমপ্লয়ি, তারা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। আচ্ছা, প্রথম কথা, সিস্টেম মানে কিন্তু কোনো একটা কাজ, আমাদের সিস্টেম মানে তন্ত্র। এবার কোনো একটা কাজ হওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু একটা অঙ্গ সমস্ত কাজ করতে পারে না। মানে যদি এখন আমি বলি যে আমাদের মূত্র তৈরি হচ্ছে, তো মূত্র তৈরি হওয়া থেকে শুরু করে বাইরে বেরিয়ে যাওয়া পর্যন্ত কমপ্লিটলি কাজটা কিন্তু একজন করছে না। মূত্র বৃক্ক তৈরি করছে, নেফ্রন তৈরি করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা থেকে বাইরে বেরোনো পর্যন্ত শুধুমাত্র তো নেফ্রন একা কাজ হচ্ছে না, তো একটা পার্টিকুলার একটা অঙ্গ কমপ্লিটলি কাজ করার জন্য একটা তন্ত্রের সৃষ্টির প্রয়োজন, একটা তন্ত্রের প্রয়োজন। তাই যে কোনো কাজই আমাদের শরীরের যে কোনো কাজই তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক তেমনই আমাদের যেরকম ওই মূত্র তৈরি হওয়া শুরু থেকে বেরোনো পর্যন্ত একটা রেচন তন্ত্র বলি, ঠিক তেমনি এখানে আমাদের নার্ভাস সিস্টেম হয় বা স্নায়ুতন্ত্র হচ্ছে, যেটা একটা তন্ত্র আকারে কাজ করছে। ঠিক তেমনি এখানটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানেও তাহলে তন্ত্র। এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে এখানেও তন্ত্র। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যারা নিয়ন্ত্রণ করছে কাকে? আচ্ছা, ওই নার্ভগুলোকে বা স্নায়ুকে। আমরা বলি যে এটা প্রতিনিয়ত শুনে থাকি যে নার্ভের প্রবলেম, তো আমরা ওই যে নার্ভের কথা শুনি, ওই নার্ভের কথাই বলা হচ্ছে। মোট কথা, যারা কোনো আদেশকে, আমরা কোনো আগুনে যখন টাচ করছি, সেইটা যে আমরা তাপ অনুভব করছি, সেই তাপটা আমাদের দেখো আঙ্গুলের এখান থেকে তাপ অনুভব করছি। এবার এখান থেকে ভেতর দিয়ে আমাদের ব্রেন বা স্পাইনাল কর্ডের কাছে, অর্থাৎ CNS এর কাছে নিয়ে যেতে সাহায্য করছে কোনো না কোনো নার্ভ, অর্থাৎ কোনো বার্তাকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা, দুটোর কাজই করছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে নিয়ে যাওয়া আসা কাজটা করছে আর কি নার্ভ বা স্নায়ু, বাংলাতে বললে স্নায়ু। এবার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটো টাইপের হয়। একটা সোম্যাটিক নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই দুটো সংজ্ঞা পরে বলছি, তার আগে একটা জিনিস যেটা বলতে হবেই এবং যেটা জানার প্রয়োজন খুবই, সেটা হচ্ছে সেন্সরি নার্ভ কারা? সেন্সরি নার্ভ হচ্ছে কোনো একটা বার্তা, এই যে আঙ্গুলের ছ্যাঁকা লাগলো, তারপর সেইটা আমাদের যে মাধ্যম দ্বারা অ্যাকচুয়ালি কি হয়, আমাদের প্রচুর নার্ভ, প্রচুর নিউরন যে সেলগুলো হয়, কোষ, আমাদের সারা বডি তো কোষ দিয়ে তৈরি, সারা শরীরটাই কোষ দিয়ে তৈরি, চুল থেকে শুরু করে পা পর্যন্ত পুরো যা আছে সমস্ত জায়গাটাই কোষ দিয়ে তৈরি। এবার এই কোষের মধ্যে টাইপ তো আছে, বিভিন্ন রকমের কোষ হয়। মানুষ যদি বিভিন্ন রকমের হতে পারে, ঠিক তেমনই আমাদের কোষেরও মধ্যে ভাগ আছে। তো নিউরন নামক যে কোষ বা সেলটা আছে, সেই নিউরন কোষ দিয়ে আমাদের এই নার্ভটা তৈরি হয়। নার্ভটা কোন কোষ দিয়ে তৈরি হয়? নিউরন কোষ দিয়ে। এবার তাহলে অসংখ্য নিউরন পরপর বসে আমাদের একটা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম তৈরি করছে, মোট কথা এটাই হচ্ছে বোঝা গেল।
এবার যখন আমরা ছ্যাঁকা খেলাম তখন এই নার্ভের মধ্য দিয়ে, মানে ভেতর দিয়ে যে নার্ভটা আছে সেই নার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, কি যাচ্ছে, বার্তা যাচ্ছে বা কারেন্ট যাচ্ছে। এই যে বার্তাটা গেল কোথায় গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন বা স্পাইনাল কর্ড, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় যাবে। তো এই যে নিয়ে যেতে যে সাহায্য করছে তাকে সেন্সরি নার্ভ বলা হয়। আমি সংজ্ঞা মোটেও লিখছি না, নিজেরা লিখে নেবা। সেন্সরি নার্ভ বলা হয়, বা বাংলায় বললে সংজ্ঞাবহ স্নায়ু বলা হয়। যেহেতু এখানে সেন্সরি নার্ভ বলছি, নার্ভের বাংলাকে স্নায়ু, তাই সেন্সরি নার্ভ, তাই সংজ্ঞাবহ স্নায়ু। যদি এটা মানে যদি যে সমস্ত কোষ বা যে সমস্ত নিউরন কোষ দিয়ে যদি এটা তৈরি হয় তাকে সেন্সরি নিউরন বলা হয়, তাকে সেন্সরি নিউরন বলা হয়। সেন্সরি আর যারা ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মোট কথা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি ব্রেন আর স্পাইনাল কর্ড, এদের থেকে যে আদেশ, মানে এরা তো অফিসের বস, তো এরা যে আদেশটা দিচ্ছে যে তুমি এই কাজটা করো, সেই কাজটা করার জন্য এরা কিন্তু বার্তাটাকে আবার ব্যাক করছে, বার্তাটাকে আবার ফেরত পাঠাচ্ছে। তো এই ফেরত পাঠাচ্ছে যে তন্ত্র, যে নার্ভ দিয়ে, তাকে বলা হচ্ছে মোটর নার্ভ, তাকে বলা হচ্ছে মোটর নার্ভ, মোটর NERVE, মোটর নার্ভ। বাংলাতে বলা হচ্ছে, বাংলায় বলা হয় আজ্ঞাবহ, আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ স্নায়ু। আর যে এই যে আজ্ঞাবহ স্নায়ু বা মোটর নিউরন নার্ভটা যে নিউরন দ্বারা তৈরি, সেটা হচ্ছে মোটর নিউরন, সেটা হচ্ছে মোটর নিউরন, মোটর নিউরন বা বাংলায় বললে আজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে, দিয়ে তৈরি হচ্ছে। এই হচ্ছে মধ্যে কথা, এখানটার ব্যাপারটা হলো এটা। তো যে সমস্ত নার্ভ আমাদের বার্তাকে নিয়ে আসা যাওয়া দুটো কাজই করে, অর্থাৎ এরা তো বার্তাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে নিয়ে আসছিল। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কিন্তু এইরকমভাবে, ছবিটা এরকম হয়, এই উপরে হচ্ছে ব্রেন, আর তার সাথে একসাথেই যুক্ত থাকে স্পাইনাল কর্ড। এটা ব্রেন আর এটা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড আর ব্রেন কিন্তু একসাথে যুক্ত থাকে। ব্রেনটা এই যে আমাদের ব্রেনটা এই যে, আর ব্রেনের সাথে পেছন দিয়ে এই যে এখান দিয়ে স্পাইনাল কর্ডটা, এই জায়গা দিয়ে স্পাইনাল কর্ডটা নেমে গেছে শিরদাঁড়া বরাবর, শিরদাঁড়া বরাবর, তারা একসাথে যুক্ত থাকে, ঠিক আছে, একসাথে যুক্ত থাকছে। তো যাই হোক, এখানটায় যেটা বলার ছিল সেটা হচ্ছে মিক্সড নার্ভ বলে একটা জিনিস আছে। এখানটায় তো সেন্সরি নার্ভ পড়লাম, সেন্সরি নার্ভ, মোটর নার্ভ পড়া হলো। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ কি, যারা এই সেন্সরি নার্ভের মতন, অর্থাৎ যারা আদেশকে সেন্সরি নার্ভের কাছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে নিয়ে আসছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে নিয়ে আসছে, এবং সেই আদেশ বা বার্তাটা সেন্সরি নার্ভাস সিস্টেম যা দিচ্ছে সেই বার্তাটাকে আবার সে ফেরত নিয়ে যাচ্ছে, সে ফেরত নিয়ে যাচ্ছে, অর্থাৎ নিয়ে আসা এবং নিয়ে যাওয়া দুটো কাজই যে করে থাকে তাকে মিক্সড নার্ভ বলা হয়, যাকে মিক্সড নার্ভ বলা হয়। এবং এটি মূলত সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভ দুটো দিয়েই তৈরি হয়। বাংলায় বললে সংজ্ঞাবহ নিউরন আর আজ্ঞাবহ নিউরন, দুটো নিউরন দ্বারাই তৈরি হয় এই মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ, মিক্সড মানে কি, মিক্সড মানে হচ্ছে মেশানো, মেশানো। তো যে নার্ভ মেশানো, ঠিক আছে, এই হচ্ছে এখানকার ব্যাপার। আর এই জায়গায় যে সোম্যাটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হয়েছে, এটার ব্যাপারটা কি একটু বলি। সোম্যাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা পার্টিকুলার জায়গায় আদেশ দেয়, মানে সরাসরি তো ত্বকে আদেশ দিতে পারে না, দিতে পারে না তা না, দিতে পারে। মোট কথা যারা এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা যখন অর্গ্যানকে নিয়ন্ত্রণ করে, কোনো অর্গ্যানকে নিয়ন্ত্রণ করে, তাকে অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হয়। অর্গ্যানকে নিয়ন্ত্রণ করলে অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হবে। আর যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি সোম্যাটিক কোনো পেশিকে, কোনো মাসেলকে নিয়ন্ত্রণ করে, তখন তাকে সোম্যাটিক নার্ভাস সিস্টেম বলা হয়। মানে আমার দেখালো এখন
মশা কামড়াচ্ছে, তো মশাটাকে মারার জন্য আমি হাত দিয়ে মারবো অবশ্যই। তা হাতটাকে আমরা এইভাবে এনে দেখালো এখানটায় মারছি, তো এই হাতটাকে গুটিয়ে আনার জন্য এই বাইসেপসটা কিন্তু সংকোচন প্রসারিত হচ্ছে, যে কারণে আমাদের এখানকার মোট কথা পেশিটা সংকোচন প্রসারিত হচ্ছে, যে কারণে আমাদের সোম্যাটিক নার্ভাস সিস্টেমটা ওই পেশিটা সংকুচিত প্রসারিত হচ্ছে, অর্থাৎ আমাদের সোম্যাটিক নার্ভাস সিস্টেমটা কার্যকর হচ্ছে। যদি এখানটায় আমাদের কোনো অর্গ্যান কাজ করতো তাহলে আমরা বলতাম অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করছে। যদি আমাদের কোনো অর্গ্যান কাজ করতো তাহলে আমরা বলতাম অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করছে। এই হচ্ছে মোদ্দা কথা, এই হচ্ছে পুরো বিষয়টা। আরও কিছু জানতে হবে সেটা বলি। তাহলে মোট কথা আমরা যদি এটুকু আন্দাজ করতে পারি যে নিউরনটা কি, নার্ভাস সিস্টেমটা কি, তাহলে সংজ্ঞাটা ইজিলি পারবো। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা হচ্ছে স্নায়ু কোষ দিয়ে গঠিত। স্নায়ু কোষ, যাকে আরেক ভাষায় নিউরনও বলা যায়, নিউরন কোষ, স্নায়ু কোষ বা নিউরন কোষ। কারণ স্নায়ু কোষটা কি, স্নায়ুটা কি দিয়ে তৈরি হচ্ছে, নিউরন দিয়ে, তাই আমরা স্নায়ু কোষ যা দিয়ে তৈরি সেটাই আমরা নিউরন, এবং তার জন্য আমরা নিউরন কোষ বা স্নায়ু কোষ বলেও বলতে পারি। তো স্নায়ু কোষ দিয়ে গঠিত যে তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র সমূহের মধ্যে সম্বন্ধ সাধন করে এবং পরিবেশ থেকে আসা উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলা হয়। তাহলে কি বোঝা গেল? বলছে স্নায়ু কোষ দিয়ে গঠিত, স্নায়ু কোষ দ্বারা গঠিত অর্থাৎ নিউরন দিয়ে গঠিত। এখানটা স্নায়ু কোষ না বলে আমরা যদি নিউরন বলি তাও সঠিক। নিউরন দিয়ে গঠিত যে তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের সমন্বয় সাধন করে, অর্থাৎ মিট করছে, একসাথে মেশাচ্ছে একে অপরের সাথে, এবং পরিবেশ থেকে আগত মানে পরিবেশ থেকে আসা, পরিবেশ মানে বলতে বাইরের পরিবেশ থেকে আসা উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলা হয়। এই পুরো কাজটা করার জন্য যে তন্ত্র কাজ করে তাকে স্নায়ুতন্ত্র বলা হচ্ছে। মোট কথা এটা। এবং এখান থেকে যেটুকু বলা হলো সেটুকু লিখে নিতে হবে। পরিপূর্ণ লিখতে গেলে প্রচুর টাইমের ব্যাপার, তো অত টাইম নষ্ট করে লাভ নেই। সমস্ত নার্ভ, এটা যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হয়, এবং এই উপরটা যদি ব্রেন হয় আর নিচেটা তাহলে স্পাইনাল কর্ড হবে। স্পাইনাল কর্ড, এই যে এই পোর্শনটা স্পাইনাল কর্ড আর এই যে ব্রেনটা, স্পাইনাল কর্ড আর ব্রেন, এটা তো বোঝা গেল। যে সমস্ত নার্ভ স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে, স্পাইনাল নার্ভ বলে। আর এই ব্রেনের সাথে যে সমস্ত নার্ভ যুক্ত থাকে, তাকে ক্রেনিয়াল নার্ভ বলা হয়। ক্রেনিয়াল নার্ভ বলা হয়। ব্রেনের সাথে যে সমস্ত নার্ভ যুক্ত থাকে তাকে ক্রেনিয়াল নার্ভ বলা হয়, আর স্পাইনাল কর্ডের সাথে যে সমস্ত নার্ভ যুক্ত থাকে তাকে স্পাইনাল নার্ভ বলা হয়। এই হচ্ছে বিষয়, আর কিছু নেই। এরপরে তিনটে শব্দ যেটা আমাদের বাংলাতে খুব পরিমাণে ইউজ হয় সেটা একটু জানতে হবে। তিনটে জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর, বাহক, আর কারক বা ইফেক্টর। গ্রাহক বা রিসেপ্টর কি? আমাদের শরীরের কোনো উত্তেজনা বা পরিবেশ থেকে আসা যে উদ্দীপনা, কথাটাকে বেটার হবে উদ্দীপনা, বাইরে থেকে আমাদের পরিবেশ থেকে আসা কোনো উদ্দীপনা যারা গ্রহণ করে তাদেরকে মেনলি গ্রাহক বলা হচ্ছে। ফর এক্সাম্পল, বাইরে থেকে যদি হঠাৎ করে আমাদের চোখে কেউ লাইট দেয়, তাহলে আমরা চোখটাকে বুজে নিচ্ছি বা বন্ধ করছি, তো আমাদের চোখের মধ্যে যে আলোটা যাচ্ছে, অর্থাৎ আমাদের চোখটা উদ্দীপনায় সাড়া দিচ্ছে বা গ্রাহক হিসেবে কাজ করছে। আমাদের ত্বকে গরম ছ্যাঁকা লাগলে আমরা ত্বকটাকে বা হাত থেকে সরিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের ত্বকটা কিন্তু গ্রাহক হিসেবে কাজ করছে। আমাদের কি বলবো, আরো এরকম উদাহরণ আছে। আমাদের চোখের রেটিনা বলা হলো, আমাদের পেশি কিন্তু গ্রাহক হিসেবে কাজ করছে। আমাদের জিহ্বা বা জিভটা কিন্তু গ্রাহক হিসেবে কাজ করছে, বিভিন্ন টেস্ট হ্যান, তো গ্রাহক হিসেবে কাজ করছে। তাহলে গ্রাহকের সংজ্ঞাটা বা রিসেপ্টর ব্যাপারটা কি আমি আশা করি বোঝাতে পেরেছি। কি বললাম, স্নায়ুতন্ত্রে যে সমস্ত উপাদানগুলো গ্রহণ করে, কোনো বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করছে, তাকে গ্রাহক বলা হচ্ছে। আর বাহক কি? এই যে গ্রহণ করলো, কোনো একটা উদ্দীপনা গ্রহণ করলো, সেই উদ্দীপনাটাকে যে বয়ে নিয়ে যায়, যে বহন করে নিয়ে যায়, তাকে বাহক বলা হচ্ছে। কার কাছে বয়ে নিয়ে যাবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন বা স্পাইনাল কর্ড, এদের কাছে নিয়ে যাবে। তো যারা বয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে বাহক বলা হয়।
আর কারক বা ইফেক্টর কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যাদেরকে নির্দেশ দেয়, কাদেরকে নির্দেশ দেয়? পেশি আর অর্গান বা কোনো একটা অঙ্গকে। অঙ্গ আর পেশি ছাড়া তো আর কাউকে নির্দেশ দিতে পারবে না, কারণ তারাই কাজ করে মেনলি, তারাই মেনলি কাজ করছে। তো এই যে যাদের কাছে পাঠাচ্ছে শেষ পর্যন্ত, অর্থাৎ পেশি আর অঙ্গ, এদেরকে বলা হচ্ছে কারক বা ইফেক্টর, যারা কাজ করছে আলটিমেটলি। বোঝা গেল? কারক বা ইফেক্টর। তাহলে যদি উদাহরণ চাই, আচ্ছা বাহকের মধ্যে আমাদের বাহকটা কিন্তু ইতিমধ্যে আমরা পড়ে নিয়েছি। বাহক কোন দুটোকে বলা হচ্ছে? সংজ্ঞাবহ আর আজ্ঞাবহ স্নায়ু। এই যে দুটো আমরা পড়েছিলাম, সংজ্ঞাবহ স্নায়ু আর আজ্ঞাবহ স্নায়ু, এটাই কিন্তু বাহকের দুটো টাইপ, অর্থাৎ যারা বহন করে নিয়ে যাচ্ছে। কারা? সংজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ স্নায়ু অর্থাৎ সেন্সরি নার্ভ। আর এক্ষেত্রে ইংলিশে যদি বলা হয় যে আজ্ঞাবহ, সেটা হচ্ছে মোটর নার্ভ। এই হলো দুটো টাইপ। এগুলো এই আজ্ঞাবহ স্নায়ু কোন কোষ দিয়ে গঠিত? মোটর নিউরন। আর সংজ্ঞাবহ স্নায়ু কোন কোষ দিয়ে গঠিত? সেন্সরি নিউরন। দ্যাটস অল, আর তো কিছু বলার নেই এখানে। কারকের উদাহরণ কি? কারকের উদাহরণ হচ্ছে পেশি অ্যান্ড অঙ্গ। বাহকের উদাহরণ চোখের রেটিনা বা চক্ষুর রেটিনা। রেটিনা 1 নম্বর গেল। আচ্ছা, শুধু কিন্তু উদাহরণ করলে হবে না, সংজ্ঞা পড়তে হবে। চোখের রেটিনা। নাম্বার 2 ত্বক, জিহ্বা ইত্যাদি। অত আর মাথায় নেই, মোট কথা ইত্যাদি। আরো হয়, মানে কান হয়, এটা আমাদের ব্রেন, আর এটা আমাদের স্পাইনাল কর্ড। ব্রেন, স্পাইনাল কর্ড, ব্যাপারটাকে ভালো করে পড়তে হবে এই জায়গাটা, কারণ ইম্পর্টেন্ট পোর্শন এটা। আমার কাছে 3টে কালারের পেন নেই, যাই হোক, আমি নাহলে ভালো হতো, সুবিধা হতো। প্রথম কথা, ব্রেন আমাদের শক্ত একটা স্তর দ্বারা বা একটা লেয়ার থাকে, শক্ত লেয়ার, যেটা দ্বারা আমাদের এই ব্রেনটা প্রোটেক্ট হচ্ছে বা মোট কথা সুরক্ষিত থাকছে। কি দ্বারা? এই যে শক্ত জিনিসটা, খুলিটা দ্বারা আমাদের ব্রেনটা কিন্তু প্রোটেক্ট হচ্ছে, খুলি। আর এই স্পাইনাল কর্ডটা কিন্তু মেরুদণ্ডের যে হাড়, সেই হাড় দ্বারা, অর্থাৎ কি বলা হয়, ভুলে গেলাম তো নামটা, শির দ্বারা মোট কথা, এই হাড় মোট কথা ওইটাই বুঝি, শির দ্বারা আর কি ঢাকা থাকে, ঘেরা থাকে, যে কারণে শির দ্বারা এটা প্রোটেক্ট হচ্ছে। কিন্তু এই ব্রেনকে আরো তিনটে স্তর দ্বারা প্রোটেক্ট করে। ব্রেনের একদম কাছ দিয়ে একটা স্তর থাকে, যে স্তরটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এরপরে আর একটা স্তর থাকে, যে স্তরটাকে 2 নম্বর নাম দেব, এবং তারপরে আরো একটা স্তর, যেটা একদম বাইরের স্তর, সেই বাইরের স্তরকে আমরা 1 নম্বর নাম দেব। তো যে 1 নম্বর যে স্তরটা, আচ্ছা একটু দূরে লিখতে হবে, 1 নম্বর যে স্তরটা, সে 1 নম্বর স্তরকে, এই যে 1 নম্বর স্তরটা, সে এই বাইরের খুলিটাকে কিন্তু বাদ দাও, বাইরের যে করোটি বা খুলি বাংলায় বললে, করোটিও তো খুলি হচ্ছে, আর এটা হচ্ছে শির দ্বারা, বানান মনে হয়নি, যাই হোক হবে। এই যে 1 নম্বর যে স্তরটা, সেই 1 নম্বর স্তরকে ডুরা ম্যাটার বলা হয়। কি বলা হয়? ডুরা ম্যাটার। 2 নম্বর যে স্তরটা, এই যে 2 নম্বর যে স্তর, সেই 2 নম্বর স্তরকে বলা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, MATTER ম্যাটার। 3 নম্বর যে স্তরটা, আচ্ছা এই ডুরা ম্যাটার তো ঠিক আছে, অ্যারাকনয়েড ম্যাটারও ঠিক আছে, এরপরে আছে 3 নম্বর যে স্তরটা, এই যে 3 নম্বর স্তর, এই 3 নম্বর স্তরকে বলা হচ্ছে পায়া ম্যাটার, MATTER ম্যাটার। এই পায়া ম্যাটারকে কিন্তু পিয়া ম্যাটার বলে লেখা আছে বাংলা বইতে, যাই হোক, পায়া আর পিয়া একই ব্যাপার, কোনো প্রবলেম নেই, মোট কথা বানানটাকে লক্ষ্য রাখলেই হলো, PIA MATTER।
আর অ্যারাকনয়েড ARACHNOID অ্যারাকনয়েড MATTER ম্যাটার, আর ডুরা ম্যাটার DURA ডুরা MATTER ডুরা ম্যাটার। ঠিক আছে, এই তিনটে জিনিস, এই তিনটে স্তর, এই তিনটে স্তরকে একসাথে বলা হচ্ছে মেনিনজেস। মেনিনজেস, মেনিনজেস, তিনটেকে একসাথে বলা হয় মেনিনজেস। আর এই তিনটে লেয়ার, 1 2 3, তিনটে লেয়ার ব্রেনকে প্রোটেক্ট করছে। এই 2 নম্বর স্তর আর 3 নম্বর স্তর, এই 2 নম্বর আর 3 নম্বরের মাঝে, 2 নম্বর আর 3 নম্বরের মাঝে একটা একটা জেলির সদৃশ লিকুইড থাকে, ফ্লুইড থাকে, জেলির মতন ফ্লুইড থাকে, জেলির মতন ফ্লুইড থাকে, তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলা হয়, তাকে সেরিব্রোস্পাইনাল FLUID ফ্লুইড বলা হয়। এবং এটাকে যদি CSF আকারেও লেখা হয়, CSF মানে প্রত্যেকটাকে আমরা ক্যাপিটাল লিখতে পারি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে আরেকবার বলছি, 2 নম্বর স্তর আর 3 নম্বর স্তর, অ্যারাকনয়েড ম্যাটার আছে 2 নম্বর স্তরে, 3 নম্বর অবস্থিত আছে পায়া ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে এক ধরনের তরল সদৃশ, মানে তরলের মতন একটা জিনিস থাকে, যেটা কি করে, যেটা বাইরে থেকে কোনো আঘাতকে অ্যাবজর্ব করে নেয়, বাইরের আঘাতকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, বাইরের থেকে যদি কোনো আঘাত যায় সেটাকে শোষণ করে নিচ্ছে। তো সেটার নাম কি, যে তরলটা, সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বাংলাতে লেখা আছে, বইতে পড়ে নেবা, CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, কমপ্লিটলি এইটুকু ইনফরমেশন আই থিঙ্ক দেওয়া হলো। ও এছাড়া এরপরে যেটা জানতে হবে, ব্রেন সম্পর্কে আমাদের জানতে হবে। এখান থেকে আর কিছু জানার নেই, তবে এখান থেকে আমি আর যেটা বলবো সেটা হচ্ছে, বইতে কিন্তু দুটো দেখালো পার্থক্য বা দুটো সম্পর্কে ইনফরমেশন লিখতে দিতে পারে, মেনিনজেস সম্পর্কে আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সম্পর্কে। তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সম্পর্কে আমি এই যে ব্যাখ্যাটা দিলাম, এইভাবে বললে এনাফ, এইভাবে বললে আমরা আই থিঙ্ক বেটার অ্যান্সার দেওয়া হবে। বইতে যেটা লেখা আছে খুব শর্টকাটে লেখা আছে, খুব শর্টকাটে লেখা আছে বলবো, এবং বইতে খুব একটা সাজানো নেই, যে কোথায় কার সাথে রিলেটেড আমি খুঁজে পেলাম না, যা আগে পরে দেওয়া আছে। মোদ্দা কথা হচ্ছে, এই যে ইনফরমেশনটা দেওয়া হলো, আমরা যদি বলি যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্রেনকে ঘিরে রেখেছে অ্যারাকনয়েড ম্যাটার ও পায়া ম্যাটার নামক যে দুটো স্তর, সেই দুটো স্তরের মাঝে যে তরল থাকে তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে। এবং এর কাজ কি, এর কাজ হচ্ছে বাইরে থেকে আসা আঘাতকে অ্যাবজর্ব করা, শোষণ করে নেওয়া। আর মেনিনজেস কি, মেনিনজেস হচ্ছে এই করটি স্পাইনাল কর্ড আর ব্রেনকে, স্পাইনাল কর্ড এবং ব্রেনকে ঘিরে রেখেছে তিনটে স্তর, তিনটে পাতলা স্তর, যে তিনটে পাতলা স্তর হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। এই তিনটে স্তরকে একসাথে বলা হচ্ছে মেনিনজেস, মেনিনজেসের কাজ কি, মেনিনজেসের কাজও কিন্তু আমাদের বাইরে থেকে আসা বিভিন্ন আঘাত থেকে রক্ষা করা ব্রেনকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা বলা হলো, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। ব্রেন যেটা আছে, ব্রেন সম্পর্কে এবার আমাদের জানতে হবে। ব্রেনকে আমরা যদি সহজে বলি, ব্রেন হচ্ছে একটা গাছের মতন, যার একটা পাতা ঝাড় আছে, যার একটা কাণ্ড আছে, এবং সেই গাছের মধ্যে একটা পাখির বাসা আছে। এটাই হলো আমাদের ব্রেনের চিত্র, আর কিছু অত ভেবে লাভ নেই। সিম্পল একটা যদি চিত্র আঁকি, তাহলে একটা গাছ আঁকা হলো, এই একটা গাছ, গাছের যেটা পাতাঝাড়, এটা হলো পাতাঝাড়, এবং পাতাঝাড়ের মধ্যে এটা হলো আমাদের কাণ্ড, এবং কাণ্ডের এই পাশে একটা পাখির বাসা আছে। তো এই যে সামনে যে পাতাঝাড়, ওটাকে বলা হচ্ছে ফোর ব্রেন, FOREBRAIN, ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক, বাংলাতে বলা হচ্ছে অগ্র মস্তিষ্ক। এবং এই যে আমাদের কাণ্ডটাকে বলা হচ্ছে, মানে কাণ্ডটা মেনলি তিনটে পোর্শন নিয়ে বা তিনটে জিনিস নিয়ে গঠিত, তিনটে অঙ্গ নিয়ে জিনিস নিয়ে গঠিত। সেটা হচ্ছে কি, প্রথমে একদম উপরে যেটা থাকে সেটা হচ্ছে মিড ব্রেনকে বাংলাতে বলা হচ্ছে, মিড মানে কি, মধ্য, তো মধ্য মস্তিষ্ক। এবং মাঝখানের এই জায়গাটা থাকে পন্স, PONS, পন্সকে যোজক বলা হয় বাংলাতে, আই থিঙ্ক যোজক বলা হয়। আর একদম নিচে এই জায়গাটা থাকে মেডুলা অবলাঙ্গাটা, OBLONGATA, অবলাঙ্গাটা। বানানটাকে ভালো করে লক্ষ্য করতে হবে, মেডুলা অবলাঙ্গাটা। এই মেডুলা অবলাঙ্গাটাকে
কি বলা হয়, সুষুম্না শীর্ষক বলা হয়, সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক বলা হয়। কেন বলা হয় বলছি। আর এই পাশে যে পাখির বাসাটা, এই পাখির বাসাকে বলা হয় সেরেবেলাম, 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 সেরেবেলাম বলা হয়, পাখির বাসাকে সেরেবেলাম বলা হয়। তাহলে ব্রেনের কটা অংশ? তিনটা অংশ আমরা বলতে পারছি। একটা হচ্ছে এই ফোর ব্রেন, মানে যেটা হচ্ছে এই পাতাঝাড়টা, কাণ্ডটা, আর এখানে পাখির বাসাটা। পাখির বাসার নাম হচ্ছে সেরেবেলাম, CEREBELLUM, সেরেবেলাম। আর উপরের এই জায়গাটাকে বলেছে মিড ব্রেন, MID, মিড, BRAIN, ব্রেন। এটাকে বলা হচ্ছে পন্স, আর এটাকে বলা হচ্ছে অবলাঙ্গাটা। বই দেখে নিতে পারো, এইরকম স্ট্রাকচার আছে। তো এই অগ্র মস্তিষ্ক ওটা থাক, পরে আলোচনা হবে। মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, এটা এটা কিসের মধ্যে অবস্থান করছে? আমাদের গাছের কাণ্ডের মধ্যে। তো ঠিক তেমনি আমাদের ব্রেনটা তো গাছের কাণ্ডের মতো দেখতে, তো কাণ্ডের ইংলিশ কি? স্টেম। তো এই ব্রেন, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, এই তিনটেকে নিয়ে আমাদের তৈরি হয় ব্রেন স্টেম। ব্রেন স্টেম তৈরি হচ্ছে, ব্রেন স্টেম। লক্ষ্য করতে হবে কি কি নিয়ে ব্রেন স্টেম তৈরি হলো, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। কিন্তু আমাদের পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন তৈরি হয় সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, এই তিনটে নিয়ে তৈরি হয় হাইন্ড ব্রেন, HIND, হাইন্ড ব্রেন, BRAIN, ব্রেন, বা পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে ব্রেন সম্পর্কে ইনফরমেশনটা মোটামুটি এইটা ক্লিয়ার হয়েছে আশা করা যায়। তাহলে আমাদের বাংলাতে যদি দেখি, তাহলে এটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, এটাকে এই মিড ব্রেনকে বাংলায় বলা হয় মধ্য মস্তিষ্ক, এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো পশ্চাৎ মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত? পন্স, সেরিবেলাম আর মেডুলা অবলাঙ্গাটা। সেরিবেলাম লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক বলা হয় সেরিবেলামের বাংলা। এই হচ্ছে ইনফরমেশন। আর তাহলে এবার যদি আমরা বলি ব্রেনের কটা ভাগ? ব্রেনের তিনটে ভাগ। যদি আমরা ব্রেনকে ভাগ করি, তাহলে ব্রেনের তিনটে ভাগ হয়। ব্রেনের তিনটে ভাগ হয় কি কি? একটা অগ্র মস্তিষ্ক অর্থাৎ ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক মিড ব্রেন, আর একদম পেছন দিকে যেটা আছে, যে তিনটে জিনিস নিয়ে গঠিত, পন্স, মেডুলা অবলাঙ্গাটা আর সেরিবেলাম, এই তিনটে জিনিস নিয়ে গঠিত যেটা, সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন, মিড ব্রেন আর ফোর ব্রেন, এই তিনটে ভাগ নিয়ে আমাদের ব্রেনটা গঠিত হচ্ছে। এই তিনটে জিনিস নিয়ে আমাদের ব্রেনটা গঠিত। ফোর ব্রেনটা তিনটা, মেনলি ফোর ব্রেনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ফোর ব্রেনকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা সেরিব্রাম, 2 নম্বর হচ্ছে থ্যালামাস, আর 3 নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস। এই হচ্ছে তিনটে ভাগ। আরো বিস্তারিত আছে, যেটা এই লেভেলে আমাদের ক্লাস 10 লেভেলে এই তিনটে ভাগেই বিভক্ত। আর হাইন্ড ব্রেনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, পন্স, মেডুলা অবলাঙ্গাটা আর সেরিবেলাম। তো আমাদের দুটোর মধ্যে যেন গোলমাল না হয়, এটা হচ্ছে সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম। তো হাইন্ড ব্রেনের মধ্যে হচ্ছে সেরিবেলাম আছে, আর ফোর ব্রেনের মধ্যে সেরিব্রাম আছে। সেরিব্রাম কোনটা? এই অগ্র মস্তিষ্কের সব থেকে বড় পোর্শনটা হচ্ছে সেরিব্রাম, সব থেকে বড় পোর্শনটা হচ্ছে সেরিব্রাম। তো নেক্সট ক্লাসে আমরা ফোর ব্রেন সম্পর্কে জানবো, মিড ব্রেন সম্পর্কে জানবো, হাইন্ড ব্রেন সম্পর্কে জানবো, এক এক করে এই তিনটে সম্পর্কে জানতে হবে। তো প্রথম কথা, এই পোর্শনে আমরা কি জানলাম, এই ক্লাসে আমরা কি জানলাম? শুধু ব্রেন কেমন, কোন পর্যন্ত বিস্তৃত না বিস্তৃত, সেইটুকুই জানলাম। আর নিউরন সম্পর্কে এই সমস্ত জানার পরে আমাদের নিউরন সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবো। এমন কোনো জটিল কিছু না। মোট কথা, ছবিগুলোকে মাথায় রাখলে আমরা পুরো চ্যাপ্টারটাকে মনে রাখতে পারবো। ছবিটাকে আমাদের মেনলি মাথায় রাখতে হবে।
ব্রেনের ওই জটিল চিত্র আমার মাথায় মনে রেখে তো লাভ নেই, ব্রেনের জটিল চিত্র এখন মনে রেখে লাভ নেই, আমার আগে বুঝতে হবে ব্যাপারটা। তার জন্য এই চিত্রটাকে সিম্পল চিত্র আমরা আগে বুঝি, যে একটা পাতাঝাড় আছে, কাণ্ড আছে, পাখির বাসা আছে। পাতাঝাড়কে ফোর ব্রেন বলা হয়, আর কাণ্ডটাকে 3টে ভাগে বিভক্ত, মিড ব্রেন, পন্স আর মেডুলা, এটাকে বলা হয় ব্রেন স্টেম। আর এই পাশের পাখির বাসাকে বলা হচ্ছে সেরেবেলাম। ওকে, এবার ব্রেনের 3টে পোর্শন, ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। বাংলাতে লিখে নিতে পারো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের 3টে যে ভাগ, সেটা আমি জায়গা না থাকার জন্য লিখলাম না। 3টে ভাগ কি, পন্স, মেডুলা অবলাঙ্গাটা আর সেরেবেলাম। আর ফোর ব্রেনের 3টে ভাগ, সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। মিড ব্রেনের কোনো ভাগ নেই, ওটা ওর মধ্যে একাই আছে। এই হচ্ছে এই পর্যন্ত ইনফরমেশন থাকলো ব্রেন সম্পর্কে, এরপরে অন্য ইনফরমেশন দেওয়া হবে।